হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডিপি হেল্পিং চ্যানেল। আজকে তোমাদের ক্লাস করাবো সুপার 30 থেকে যে প্র্যাকটিস সেটগুলো তোমাদের করাচ্ছি। এই প্র্যাকটিস সেটগুলো তোমাদের প্রত্যেকটা এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওয়েস্ট বেঙ্গল পুলিশ আছে এবং ক্যালকাটা পুলিশ যে এখানে এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, তোমাদের যে কোনো এক্সামের জন্য এই সেটটা খুবই গুরুত্বপূর্ণ হবে। এছাড়া তোমাদের রেল, এসএসসি, ডব্লিউবিসিএস প্রত্যেকটা এক্সামের জন্য জিকে জিএস যেখানে থাকে যে পার্টগুলোতে এবং কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, সেই টপিকগুলোকে কভার করা হচ্ছে এই সুপার 30 ক্লাসের মধ্যে। এই সুপার 30 তোমাদের প্রত্যেকটা এক্সামে জিকে জিএসকে স্ট্রং করতে সাহায্য করবে। অল ইন্ডিয়া বেসিসের সমস্ত এক্সামের জন্য তোমরা এই ক্লাসটা নিতে পারো। পশ্চিমবঙ্গ পুলিশের সেরা প্রস্তুতিতে তোমরা অবশ্যই ক্লাসটা করবে। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের অনেকটাই হেল্প হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের লুসিয়েন্টের ক্লাস করাচ্ছি চ্যাপ্টার অনুযায়ী, সেই ক্লাসটাও তোমরা করবে। সেই ক্লাসটাতে অনেক ইনফরমেশান দেওয়া রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী বাংলায় করে দিচ্ছি তোমাদের লুসিয়েন্টের অবজেক্টিভ জেনারেল নলেজ যে বইটা আছে এবং ডেসক্রিপটিভ বইটা। চলো তাহলে শুরু করি জিকে জিএস এর সুপার 30 15 নম্বর প্র্যাকটিস সেট। 15 নম্বর প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন আমরা দেখে নেব। দেখো, প্রথম প্রশ্ন বলছে নিচের কোনটি ঘনীভবনের রূপ নয়। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, বারবার এক্সামে রিপিট হয়। ঘনীভবনের রূপ নয় চারটে অপশানের মধ্যে কোনটি? কুয়াশা, মেঘ, শিশির নাকি শিলাবৃষ্টি? তাহলে রাইট আনসার হবে শিলাবৃষ্টি। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। এখানে দেখো কিছু ইনফরমেশান তোমাদের জেনে রাখতে হবে যেগুলো এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। শিলাবৃষ্টি কাকে বলে? বৃষ্টির ফোঁটা বা গলিত যে তুষারকণার জমাট বাঁধার ফলে গঠিত ছোট ছোট বরফের যে গুঁড়িগুলো থাকে, মানে ছোট ছোট বিন্দু যেগুলো থাকে বরফে, সেগুলোকে স্লিট বলা হয়। স্লিটের বাংলা হচ্ছে শিলাবৃষ্টি। ওকে, বোঝা গেল? এই স্লিট বা শিলাবৃষ্টি হলো তরল জল যা মাটিতে আঘাত করার আগেই কিন্তু জমে যায়, তাই এটি ঘনীভবনের রূপ নয়। কিন্তু কেন ঘনীভবনের রূপ নয়, এখান থেকে কিন্তু তোমাদের এসএসসি বা তোমাদের রেলের পরীক্ষাগুলোতে আবার প্রশ্ন আসে, চারটে অপশান দেয়, কারণটা জানতে চায়। তাই এই জিনিসটা তোমাদের জানিয়ে রাখলাম, এটা কিন্তু জেনে রাখবে। আরেকটা ইনফরমেশন তোমরা জেনে রাখবে, জলীয় বাষ্পের জলে রূপান্তরকে কি বলে? ঘনীভবন বলে। মানে ঘনীভবন কাকে বলে? আর একটা জিনিস জেনে রাখবে, শিশির কাকে বলে? বায়ুমণ্ডল থেকে আর্দ্রতা ঘনীভূত হয় বিশেষ করে রাতের দিকে, এবং যে কোনো শীতল পৃষ্ঠে ছোট ছোট বিন্দু বিন্দু ফোঁটা আকারে জমা হয়, তাকে আমরা শিশির বলে থাকি। ওকে, শিশির আর কুয়াশা কিন্তু দুটো আলাদা। ওকে, দেখো 2 নম্বর প্রশ্ন কি বলছে, আয়তন হিসাবে পৃথিবীতে ভারতের স্থান কততম? চারটে অপশান আছে, চারটে অপশানের মধ্যে রাইট আনসার হবে 7ম স্থানে রয়েছে পৃথিবীতে ভারতের স্থান আয়তন অনুসারে। এটা কিন্তু জানবে। কিন্তু যদি প্রশ্ন করে যে জনসংখ্যার বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত, তখন আনসার হবে দ্বিতীয়। এই দুটো জায়গা থেকেই প্রশ্ন আসে, জেনে রাখবে। 3 নম্বর প্রশ্ন দেখো, সিকিম ভারতের পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয় কত সালে? এই প্রশ্নটা বিভিন্নভাবে এক্সামে আসে, ঘুরিয়ে ফিরিয়ে, তোমাদের সমস্তটাই ক্লিয়ার করে দেবো। এটা আগে রাইট আনসার কী হবে বলো। সিকিম ভারতের পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে পরিণত হয় 1975 সালে। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। কত তারিখে হয় সেটাও কিন্তু তোমরা জেনে রাখবে, 26শে এপ্রিল 1975। কেন বলছি না, প্রিভিয়াস ইয়ার এখান থেকে প্রশ্ন আসছে কিন্তু। আর একটা জিনিস জেনে রাখবে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, এক্সামে প্রশ্ন আসে, সংবিধানের কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিম ভারতের পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়েছিল? এই প্রশ্নটাও কিন্তু আসে। এটা হচ্ছে 36তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, সেটা 1975-এর 26শে এপ্রিলই হয়েছিল। ওকে, সেই থেকে ভারতের ইউনিয়নের পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয় হচ্ছে সিকিম, এটা জেনে রাখবে। প্রতি বছর 16ই মে সিকিম রাজ্য দিবস হিসাবে পালন করা হয়। আর একটা জিনিস জানবে, নামগিয়াল রাজবংশ 1975 সাল পর্যন্ত সিকিম কিন্তু শাসন করেছে। এটা জেনে রাখবে অ্যাডভান্স নলেজ হিসাবে। যারা ডব্লিউবিসিএস এর মেন্স এক্সাম দেবে বা তোমাদের সিজিএল এক্সাম আছে, সেখানে কিন্তু তোমাদের এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট হবে। ওকে, আর সিকিমের রাজধানী প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট, গ্যাংটক। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 4 নম্বর, কোন দেশে এল নিনোর প্রভাবে বর্ষা সংঘটিত হয়? দেখো, এই এল নিনো আর লা নিনা এই দুটো জায়গা থেকে প্রশ্ন কিন্তু দেখা যায় মাঝে মাঝে এক্সামে। আজকে তোমাদের আমি দুটোই ক্লিয়ার করে দেবো যে এল নিনো কি আর লা নিনা কি। তার আগে এই আনসারটা কী হবে বলো। এল নিনোর প্রভাবে প্রবল বর্ষা সংঘটিত হয় পেরুতে। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। দেখো, এল নিনো হলো একটি অস্বাভাবিক আবহাওয়ার ধরন যা দক্ষিণ আমেরিকার উপকূলে নিরক্ষরেখার কাছে প্রশান্ত মহাসাগরের উষ্ণতার কারণে কিন্তু এটা ঘটে থাকে। মানে একটা অস্বাভাবিক আবহাওয়া যার কারণে উষ্ণ হয়ে পড়ে, মানে তাপমাত্রাটা উষ্ণতা পায়, তা সেটা হচ্ছে এল নিনো। বোঝা গেল? আর ঠিক তার উল্টোটা হচ্ছে, মানে শীতল পর্যায়ে যেটা চলে আসে অস্বাভাবিক আবহাওয়ার কারণে, সেটা হচ্ছে লা নিনা। এইটুকুন মনে রাখবে, এইটুকুনই যথেষ্ট। এর থেকে ডিটেলসে জানার কোনো প্রয়োজন নেই, এক্সামে এর থেকে ডিটেলসে প্রশ্ন আসে না। ওকে, এইটুকুন শুধু জানবে যে অস্বাভাবিক আবহাওয়ার কারণে দক্ষিণ আমেরিকার উপকূলে যে নিরক্ষরেখার কাছে প্রশান্ত মহাসাগরে যে উষ্ণতার কারণে যেটা ঘটে সেটা হচ্ছে এল নিনো, আর সেম জায়গাতেই শীতল পর্যায়ে যেটা ঘটে সেটা হচ্ছে লা নিনা। বোঝা গেছে? অস্বাভাবিক ঠান্ডা হলে লা নিনা, অস্বাভাবিক গরম হলে হচ্ছে এল নিনো। ক্লিয়ার হয়েছে বিষয়টা? চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 5 নম্বর, নিচের কোনটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের স্বরাজ দ্বীপের পূর্ববর্তী নাম? এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের স্বরাজ দ্বীপের পূর্ববর্তী নাম কি ছিল? হ্যাভলক দ্বীপ।
আগে ছিল হ্যাভলক দ্বীপ, এখন সেটা হয়েছে স্বরাজ দ্বীপ। ওকে, এখানটা অনেকগুলো ইনফরমেশন তোমাদের জানতে হবে। রস দ্বীপ, নীল দ্বীপ আর হ্যাভলক দ্বীপ, পূর্ববর্তী যে দ্বীপগুলো ছিল, এই তিনটেরই নাম পরিবর্তন করে দিয়েছে। নাম পরিবর্তন করে কি করা হয়েছে? এই রস দ্বীপের নাম পরিবর্তন করে করা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ, আর এই নীল দ্বীপের নাম পরিবর্তন করে করা হয়েছে শহীদ দ্বীপ। এই হ্যাভলক দ্বীপের নাম পরিবর্তন করে রাখা হয়েছে স্বরাজ দ্বীপ। এই তিনটে দ্বীপ থেকে কিন্তু প্রশ্ন আসে। ওকে, এটা জেনে রাখবে। আর একটা জানবে, আন্দামান দ্বীপপুঞ্জ হলো বঙ্গোপসাগরের একটি ভারতীয় দ্বীপপুঞ্জ। ওকে, যা 572টি দ্বীপ নিয়ে গঠিত। আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কোথায়? পোর্ট ব্লেয়ার। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্নে চলে যাব 6 নম্বর। ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে রাষ্ট্রপতি সমস্ত সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা হ্রাসের নির্দেশ দিতে পারেন? দেখো, এটা একটা ভালো প্রশ্ন এক্সামের জন্য এবং হচ্ছে কনসেপচুয়াল প্রশ্ন। ডাইরেক্ট তুমি কোনো জায়গায় এই প্রশ্নটা পাবে না, কিন্তু ইনডাইরেক্ট হিসাবে এই প্রশ্নটা কিন্তু তোমরা পলিটির ভেতর কিন্তু আছে। কি বিষয়টা বলছে না, ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে রাষ্ট্রপতি কি করতে পারে না, সরকারি যারা কর্মচারী আছে তাদের বেতন এবং হচ্ছে তাদের ভাতাটাকে কমিয়ে দিতে পারে। কত নম্বর ধারা অনুযায়ী? 360 নম্বর ধারা অনুযায়ী। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। অ্যাকচুয়ালি এই 360 নম্বর ধারাটা হচ্ছে তোমার আর্থিক জরুরি অবস্থা। দেশে যখন হচ্ছে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে হয় রাষ্ট্রপতিকে, ঠিক সেই সময় কি করে না, সরকারি কর্মচারীদের বেতন এবং ভাতা হ্রাস করার নির্দেশ তিনি দিতে পারেন। এই জন্য 360 নম্বর ধারাতেই এটা বলা হয়। আশা করি ক্লিয়ার হয়েছে। অ্যাকচুয়ালি 360 নম্বর ধারাটা কি না, আর্থিক জরুরি অবস্থাকে বলা হয়ে থাকে। এবার আরেকটা প্রশ্ন আসতে পারে যে অপশান এতে ছিল 352 নম্বর ধারা, এটা কি? এটাও ইম্পর্টেন্ট। এই 352 নম্বর ধারাটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এটা হচ্ছে জাতীয় জরুরি অবস্থা, অর্থাৎ ন্যাশনাল এমার্জেন্সির কথা বলে হচ্ছে 352 নম্বর ধারা। রাষ্ট্রপতি যদি মনে করে যে গুরুতর জরুরি অবস্থা তৈরি হয়েছে ভারতে, তাহলে কি করবে না, ভারতের সুরক্ষা ও ভারতের ভূখণ্ডের কিছু অংশ যুদ্ধ বা বাহ্যিক যে অগ্রাসন বা সহস্র বিদ্রোহের দ্বারা ঝুঁকির সম্মুখীন আছে, তাহলে কিন্তু রাষ্ট্রপতি কি করতে পারে, জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। ন্যাশনাল এমার্জেন্সিকে বলা হয় 352 নম্বর ধারা। ওকে, আর 356 নম্বর ধারাটা কি, যেটা অপশান সিতে ছিল, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই 356 নম্বর ধারাটা হচ্ছে রাজ্যের যে শাসনতান্ত্রিক অচলাবস্থার ঘোষণা করতে পারেন রাষ্ট্রপতি, বা রাষ্ট্রপতি শাসন জারি করে হচ্ছে 356 নম্বর ধারা অনুযায়ী। যদি একটি রাজ্য সরকার সাংবিধানিক বিধান অনুসারে কাজ করতে অক্ষম হয়, মানে সে কাজ করার ক্ষমতা নেই তার, তাহলে কি করবে না, কেন্দ্রীয় সরকার রাষ্ট্রযন্ত্রের সরাসরি নিয়ন্ত্রণ করে নেবে রাজ্যপাল দ্বারা। বোঝা গেছে, রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যায়, যেটা সেটা হচ্ছে 356 নম্বর ধারায় বলা হয়েছে, মানে প্রেসিডেন্টের রুল চালু হয়ে যাবে, এটা 356 নম্বর ধারায় বলা হয়েছে। ওকে, আর 356 নম্বর ধারায় আর একটা বৈশিষ্ট্য আছে যেখান থেকে প্রশ্ন কিন্তু আসে এক্সামে, প্রিভিয়াস ইয়ারই এসেছে তোমাদের। রাষ্ট্রপতি রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারেন কত নম্বর ধারা অনুযায়ী? এটা হচ্ছে 356 নম্বর ধারা অনুযায়ী। কেননা এই 356 নম্বর ধারাতেই তোমার রাষ্ট্রপতি রুলের কথা বলা হয়েছে, ওই জন্য তিনি হচ্ছে বরখাস্তটা করতে পারেন হচ্ছে রাজ্য সরকারকে। আশা করি ক্লিয়ার হয়েছে। এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এক্সামে প্রশ্ন আসে, তোমাদের এই জায়গাগুলো জেনে রাখতে হবে। পরবর্তী প্রশ্নে চলে যাব 7 নম্বর। ভারতীয় সংবিধানের কোন ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতার অবলুপ্তির কথা বলা হয়েছে? এই আনটাচেবিলিটি থেকে প্রশ্ন কিন্তু আসে, তোমাদের পুলিশ পরীক্ষাতেও কিন্তু বারবার এসেছে। অস্পৃশ্যতার অবলুপ্তির কথা বলা হয়েছে 17 নম্বর ধারায়। তোমাদের আমি বলেছি 12 থেকে 35 পর্যন্ত ধারাগুলো ভালো করে মুখস্থ রাখবে, এখান থেকে তোমাদের নর্মালি যে কোনো পরীক্ষার প্রশ্ন কিন্তু এসে থাকে। 17 নম্বর ধারাটা তোমরা জানলে অস্পৃশ্যতা বা আনটাচেবিলিটির কথা বলা হয়েছে। 16 নম্বর ধারায় কি বলা হয়েছে? সরকারি চাকরির ক্ষেত্রে সুযোগের সমতা, মানে সবাই সমান সুযোগ পাবে সরকারি চাকরিতে, এটা 16 নম্বর ধারায় বলা হয়েছে। 15 নম্বর ধারায় হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, জন্মস্থান ভিত্তিতে বৈষম্য করা যাবে না, মানে তাদেরকে ভিন্ন করা যাবে না, সকলেই সমান, এটা বলা হয়েছে। 12 নম্বর ধারায় বলা হয়েছে রাষ্ট্রের সংজ্ঞা ও বর্ণনার কথা। ওকে, এগুলো কিন্তু জেনে রাখবে। আর 14 নম্বর ধারায় কি বলা হয়েছে? সাম্যের অধিকার বলা হয়েছে। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 8 নম্বর, রাজ্যসভার সদস্য পদে থাকার মেয়াদ কত বছর? এই প্রশ্নটা বারবার এক্সামে আসে, রাজ্যসভার সদস্য যিনি থাকেন তার পদে থাকার যে মেয়াদটা কত বছর বলতে হবে। এটা রাইট আনসার হবে 6 বছর। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। লোকসভার মেয়াদ হচ্ছে 5 বছর জানবে, আর লোকসভার সভাপতিকে কি বলা হয়? অধ্যক্ষ বা স্পিকার বলা হয়ে থাকে, এখান থেকে প্রশ্ন আসে। আর একটা জিনিস জানবে, লোকসভার সদস্য হতে গেলে কমপক্ষে 25 বছর বয়স হতে হবে, আর রাজ্যসভার সদস্য হতে গেলে 30 বছর বয়স হতে হবে। এগুলো থেকে ডাইরেক্ট শর্ট প্রশ্ন এসে থাকে এক্সামে, অবশ্যই তোমরা এগুলো নোট করবে। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাব 9 নম্বর। কোন সালে ভারতীয় পার্লামেন্ট মৌলিক কর্তব্য সংক্রান্ত বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্ত করেছিলেন? দেখো, আর একটা পলিটি থেকে প্রশ্ন ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, বারবার প্রশ্ন আসে এই মৌলিক কর্তব্য সংক্রান্ত যে বিষয়টা এখান থেকে। তো এটা হচ্ছে 1976 সালে ভারতীয় পার্লামেন্ট কর্তৃক যে মৌলিক কর্তব্য যেটা আছে সেটা সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার।
এই 1976 সালে কততম সংবিধান সংশোধনী হয়েছিল? 42তম। এবার প্রশ্ন এইভাবেও আসে এক্সামে যে মৌলিক সংক্রান্ত বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? তখন আনসার হবে 42তম। তাহলে বুঝতে পারছো যে তোমাদের সংবিধান সংশোধনীটা জানার সাথে সাথে কিন্তু সালটাও তোমাদের জেনে রাখতে হবে, সেখান থেকেও প্রশ্ন দিচ্ছে। এটা অলরেডি তোমাদের এই প্রিভিয়াস ইয়ারেরই প্রশ্ন। ওকে, তাহলে ভারতীয় নাগরিকদের যে মৌলিক কর্তব্যসমূহ এটা লিপিবদ্ধ করা হয়েছিল 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, এবং সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা শব্দগুলো কিন্তু যোগ করা হয়েছিল প্রস্তাবনায় এই 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কি কি করা হয়েছিল বোঝা গেল। এবার নেক্সট আসবো আমরা 44তম সংবিধান সংশোধনীটা, যেটা 1978 সালে হয়েছিল। এটার মাধ্যমে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয় মৌলিক অধিকারের তালিকা থেকে। এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন আছে, তোমরা প্রিভিয়াস ইয়ারে দেখেছো। আর একটা প্রশ্ন আমরা পড়বো 36তম সংবিধান সংশোধনী, যেটা 1975-এ হয়েছিল। তার মাধ্যমে কি করা হয়েছিল? সিকিমকে সহযোগী রাজ্য হিসেবে ভারতে অন্তর্ভুক্ত করা হয়েছিল, একটু আগে আমরা যেটা পড়লাম। ওকে, তাহলে বোঝা গেল এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 10 নম্বর। সুপ্রিম কোর্টের বিচারকের অবসরের বয়স কত? তাদের অবসরের বয়স হচ্ছে 65 বছর। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী 11 নম্বর প্রশ্ন দেখো, ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? এই প্রশ্নটা বারবার এক্সামে আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশে বা অনেকবার এসেছে এই প্রশ্নটা। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যেটাকে শর্টে বলা হয় আরবিআই। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। আরবিআই সদর দপ্তর জেনে রাখবে ভারতের মুম্বাইতে অবস্থান করছে। আরবিআই প্রতিষ্ঠাতা হচ্ছে ব্রিটিশ রাজ। আরবিআই স্থাপিত হয়েছিল 1935 সালে 1 এপ্রিল কলকাতাতে। একদম ডেট সমেত মনে রাখবে। অপশানে কিন্তু তোমাদের সালটা একই রাখে, ডেটটা কিন্তু চেঞ্জ করে করে দেয়, তাই এগুলো কিন্তু মনে রাখবে। আর আরবিআই গভর্নর বর্তমানে কে আছে? শক্তিকান্ত দাস, এটাও ইম্পর্টেন্ট। ওকে, রিলেটেড যে ইনফরমেশানগুলো আমি দিয়ে থাকছি সেগুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। একটা প্রশ্নের সাথে অনেকগুলো করে রিলেটিভ দিচ্ছি, যেগুলো তোমাদের এক্সামের জন্য, প্রত্যেকটা এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্নে চলে যাব 12 নম্বর। এলআইসি কত সালে গঠিত হয়? 4টে অপশান আছে, রাইট আনসার হবে 1956 সালে। এলআইসির হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। এর ফাউন্ডার হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আর এটা কত সালে গঠন হয়েছিল? না 1956 সালের 1 সেপ্টেম্বর। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 13 নম্বর। নিম্নলিখিত কোনটি মানুষ হজম করতে পারে না? গ্লাইকোজেন, অ্যামিনো অ্যাসিড, সেলুলোজ নাকি স্টার্চ? স্টার্চের বাংলা হচ্ছে শ্বেতসার। তাহলে নিম্নলিখিত কোনটি মানুষ হজম করতে পারে না? এটা হচ্ছে সেলুলোজ, যেটা আছে সেটা হচ্ছে মানুষ হজম করতে পারে না। মানুষের শরীরে সেলুলোজ ভাঙার জন্য যে প্রয়োজনীয় এনজাইম সেটা কিন্তু থাকে না, কিন্তু গরু, ছাগল, ভেড়া যারা আছে এবং অন্যান্য প্রাণী, তাদের দেহে কিন্তু এই সেলুলোজগুলো ভেঙে ফেলার জন্য প্রয়োজনীয় এনজাইমটা কিন্তু থাকে। তাই তারা ঘাস, খড় এরকম ধরো জিনিসগুলো খাচ্ছে, খেয়ে কিন্তু তারা হজম করে ফেলছে। বোঝা গেছে? তাই সেলুলোজটা কিন্তু মানুষে হজম করতে পারে না। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 14 নম্বর। 14 নম্বর প্রশ্ন দেখো, ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে নতুন শিল্পনীতি কবে ঘোষিত হয়? 4টে অপশান আছে। ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে নতুন শিল্পনীতি ঘোষিত হয় 1991 সালের 6 সেপ্টেম্বর। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। এটা তোমাদের রেলের 2021-এর এনটিপিসির প্রশ্ন। তাহলে বুঝতে পারছো কীরকম ধরনের প্রশ্ন তোমাদের রিসেন্ট এক্সামে আসছে। পরবর্তী প্রশ্নে চলে যাব 15 নম্বর। মহাবীরের মৃত্যু হয়েছিল কত সালে? এই প্রশ্নটা তোমরা সকলেই আনসার দিতে পারবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। মহাবীর কত সালে মৃত্যু হয়েছিল? এটা রাইট আনসার হবে 468 খ্রিস্টপূর্বাব্দে। ওকে, 72 বছর বয়সে তিনি হচ্ছেন মারা যান। এখানে একটু ইনফরমেশন জেনে রাখবে, 540 খ্রিস্টপূর্বাব্দে মহাবীর জন্মগ্রহণ করেন। ওকে, অনেকেই কিন্তু কনফিউজ হয়ে যায় জন্মটা এবং মৃত্যুটা হয়েছিল 468 খ্রিস্টপূর্বাব্দে, আর 540 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছিলেন মহাবীর। কোথায় জন্মগ্রহণ করেছিলেন? বিহারের বৈশালীর কুন্দপুরে। ওকে, এটা কিন্তু জেনে রাখবে। মহাবীর রাজগীরের কাছে পাবা নগরীতে অনশনে স্বেচ্ছা মৃত্যু করেছিলেন, এটাও জেনে রাখবে। আর একটা জেনে রাখবে গৌতম বুদ্ধ সম্পর্কে। 1563 খ্রিস্টাব্দে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন কপিলাবস্তু নগরে, আর 486 খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধ মারা যান কুশীনগরে। এগুলো থেকে কিন্তু বারবার প্রশ্ন আসে। এই দুটো হচ্ছে তোমার গৌতম বুদ্ধ সম্পর্কে ইনফরমেশান, এই দুটো হচ্ছে তোমার মহাবীর সম্পর্কে ইনফরমেশান। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব 16 নম্বর। কোন উপগ্রহটি ইসরো থেকে 1979 সালের আগস্ট মাসে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপিত হয়েছিল? দেখো প্রশ্ন লেভেলটা তোমরা দেখো, এটা তোমাদের এনটিপিসি রেলের যে পরীক্ষাটা হয়েছে সেখানে এই প্রশ্নটা এসেছে। এসএসসির এমটিএস পরীক্ষা হয়েছে, সেখানে তোমাদের প্রশ্নটা এসেছে। তাই এসএসসি লেভেলের পরীক্ষাগুলোতে কিন্তু এখান থেকে প্রশ্ন আসছে। রিসেন্ট তোমাদের ডব্লিউবিসিএস এক্সাম আছে, পিলি এবং মেন্স আছে, এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেন্স আছে, সেখানে তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো আসতেই পারে। ওকে, তাহলে এই উপগ্রহটি ইসরো থেকে 1979 সালে আগস্টে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপিত হয়েছিল, সেটা হচ্ছে রোহিণী। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো 17 নম্বর। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মানি বিলের সংজ্ঞা দেওয়া হয়েছে? তাহলে মানি বিল সংক্রান্ত সংজ্ঞাটা দেওয়া হয়েছে অনুচ্ছেদ 110-এ। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটা কনস্টিটিউশন থেকে। ওকে, বারবার রিপিট হয়। আর আর্টিকেল 112 বাজেট সম্পর্কে বর্ণনা করা আছে। ওকে, তাহলে 110 এবং 112 দুটোই ইম্পর্টেন্ট।
পরবর্তী প্রশ্ন চলে যাবো 118 নম্বর। ভারতীয় যোজনা আয়োগ, যেটাকে ইংরেজিতে বলা হয় প্ল্যানিং কমিশন, নাম শুনেছ? এই প্ল্যানিং কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? প্রত্যেকটা এক্সামেই প্রায় রিপিট হয়েছে এই প্রশ্নটা। তাহলে প্ল্যানিং কমিশন গঠিত হয়েছিল 1950 সালের 15ই মার্চ। ওকে, অপশান সি হয়ে যাবে রাইট আনসার। দেখো এখানে অনেকগুলো ইনফরমেশান জানবে, প্রত্যেকটা ইনফরমেশান কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা থেকে অলরেডি প্রশ্ন কিন্তু এক্সামে চলে এসেছে। পরিকল্পনা কমিশনের প্রধান কাজ ছিল ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে প্রণয়ন করা। তাহলে এই কাজটা জানলে যে প্ল্যানিং কমিশনের কাজ কি। এবার নেক্সট হচ্ছে ভারতের প্রথম পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? পণ্ডিত জওহরলাল নেহরু ছিলেন। নেক্সট ইনফরমেশান দেখো, 2014 সালে এই পরিকল্পনা কমিশন বন্ধ হয়ে যায়। শুরু হয়েছিল 1950-এ, 14 এটা বন্ধ হয়ে গেল। তার পরিবর্তে কি এলো না নীতি আয়োগ বলে যেটা নতুন এখন এসেছে, এটা হচ্ছে নীতি আয়োগ। ওকে, নতুন একটা প্রতিষ্ঠান এই প্ল্যানিং কমিশনের বদলে এসেছে, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। আর নীতি আয়োগের যেটা আছে সেটা প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? 2015 সালের 1 জানুয়ারি। ওকে, আর নীতির সদর দপ্তর কোথায়? নয়াদিল্লি। আর নীতির চেয়ারম্যান কে আছেন? নরেন্দ্র মোদী। ওকে, যে প্রধানমন্ত্রী থাকবে সেই কিন্তু নীতি আয়োগের চেয়ারম্যান হবে, এটা কিন্তু জেনে রাখবে। এটা জেনে রাখবে যে নীতি আয়োগের চেয়ারম্যান সেই হবে যে ভারতের প্রধানমন্ত্রী থাকবে। আশা করি ক্লিয়ার হয়েছে। আর একটা জিনিস জেনে রাখবে, এই নীতির ফুল ফর্মটা এখান থেকেও প্রশ্ন আসে, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 19 নম্বর, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? এটা সকলেই আনসার দিতে পারবে, 4টে অপশান আছে, রাইট আনসার হবে ত্রিপিটক। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো 20 নম্বর, আধুনিক পাঞ্জাবে রাভি নদীর পূর্ব নাম কি ছিল? প্রশ্নটা স্ট্যান্ডার্ড এবং ইম্পর্টেন্ট। আধুনিক পাঞ্জাবে রাভি নদীর পূর্ব নাম কি ছিল, মানে রাভি নদীর আগে কি নাম ছিল? এটা হচ্ছে তোমার ইরাবতী বা পুরুষনি। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। আমি তোমাদের দুটোই দিয়েছি, পরীক্ষার সময় কিন্তু তোমাদের দুটো অপশান থাকবে না, তোমাদের হয় ইরাবতী থাকবে, নয় হচ্ছে পুরুষনি থাকবে। তাই যেটা থাকবে তোমাদের সেটা করতে হবে, কিন্তু দুটো একই নাম, দুটো ভিন্ন নামে কিন্তু পরিচিত শুধু। ওকে, রাভি নদীর পূর্ব নাম এটা তোমাদের WBCS মেন্সে এসেছে, SSCতে এসেছে, UPSCতে এসেছে। তাহলে প্রত্যেকটা জায়গাতে এই প্রশ্নটা এসেছে, খুব ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন দেখো 21 নম্বর, সুলতানি আমলে ইকতা বলতে বোঝায় কি? এক প্রকার অভিবাদন, একজন গুরুত্বপূর্ণ কর্মচারী, কোনো গ্রাম বা বিশেষ ভূমি রাজস্ব অনুদান, নাকি উপরে কোনোটিই নয়? রাইট আনসার হবে অপশান সি, কোনো গ্রাম বা বিশেষ ভূমি রাজস্ব যে অনুদান তাকে বলা হয় সুলতানি আমলের ইকতা প্রথা। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো 22 নম্বর, রাজা রামান্না সেন্টার ফর অ্যাডভান্স টেকনোলজি কোন সালে প্রতিষ্ঠিত হয়? তাহলে রাজা রামান্না সেন্টার ফর অ্যাডভান্স টেকনোলজি কত সালে প্রতিষ্ঠিত ছিল বলতে হবে। এটা রেলের NTPC 2021-এর প্রশ্ন। তাহলে প্রশ্ন স্ট্যান্ডার্ডটা শুধু দেখো, এটা রাইট আনসার হবে 1984-তে। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। চলো পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব 23 নম্বর, কমেট শব্দটি প্রাচীন কোন শব্দ থেকে এসেছে যার অর্থ হলো লম্বা পুচ্ছযুক্ত তারা? এই কমেট শব্দটি কোন প্রাচীন শব্দ থেকে এসেছে বলতে হবে, যার অর্থটা দেওয়া রয়েছে লম্বা পুচ্ছযুক্ত তারা। হয়তো পরবর্তী এক্সামে তোমাদের এই অর্থ থেকে প্রশ্ন চলে আসতে পারে। তাই এটা রাইট আনসার কী হবে বলো? এটা হচ্ছে তোমার গ্রিক প্রাচীন শব্দ থেকে এসেছে এই কমেট শব্দটা। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো 24 নম্বর, তেজস্ক্রিয় পদার্থ দ্বারা নির্গত বিকিরণের পরিমাণটি প্রচলিত কোন একক ব্যবহার করে পরিমাপ করা যায়? তাহলে এই প্রশ্নটা দেখো স্ট্যান্ডার্ড করার জন্য কতটা বড় করেছে প্রশ্নটা, ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা রেলে তোমাদের এসেছে এই প্রশ্নটা। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। তেজস্ক্রিয় পদার্থ দ্বারা নির্গত যে বিকিরণ থাকে সেটাকে পরিমাপ করার জন্য কোন একক ব্যবহার করা হয়? এটা হচ্ছে কুরি। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। এর আগের দিন তোমাদের আমি অনেকগুলো একক তোমাদের দিয়ে দিয়েছি, তাই আগের দিনের সেটটা যারা করনি করে নেবে, ওখানে তোমরা সমস্ত এককগুলো পেয়ে যাবে যেগুলো এক্সামে আসে, এক্সাম ওরিয়েন্টেড। আজকেও তোমাদের আমি কিছু চার্ট দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা আগের দিনটা যারা করেছো তারা জানো, সবটাই আমি তোমাদের দিয়েছিলাম, তবুও এখানে ইম্পর্টেন্ট কিছু আমি দিয়ে রেখেছি, এগুলো অবশ্যই তোমরা নোট করবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব 25 নম্বর, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার রাজত্বকালে ভারতে প্রথম বাণিজ্য কুটির নির্মাণ করে? খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে যারা মেন্স এক্সাম দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট। এটা হচ্ছে জাহাঙ্গীরের আমলে করেছিল। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জাহাঙ্গীরের রাজত্বকালে ভারতে প্রথম বাণিজ্য কুটির নির্মাণ করেন। পরবর্তী প্রশ্ন দেখো 26 নম্বর, কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে টোডর মলের নাম যুক্ত? খুব ইম্পর্টেন্ট, কোন রাজস্ব ব্যবস্থার সাথে টোডর মলের নাম যুক্ত? এটা হচ্ছে জাপ্তি। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। এই টোডর মল রিলেটেড তোমাদের এবারেই তোমাদের কেপি যে এক্সামটা হলো সেখানে প্রশ্ন এসেছিল, আমি আগের সেটে তোমাদের আমি করিয়েও দিয়েছি সেই বিষয়ে। ওকে, তাহলে এইটা রাইট আনসার কী হবে? কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে টোডর মল যুক্ত? জাপ্তি প্রথার সাথে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো 27 নম্বর, নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্য আকবর জয় করতে পারেননি? দেখো প্রশ্নটা ভালো করে পড়ে আনসার করো। জয় করতে পারেননি আকবর কোনটা? বাংলা, বিহার, আসাম নাকি আজমির? রাইট আনসার হবে আসাম হচ্ছে আকবর জয় করতে পারেনি। কোন রাজা কোনগুলো জয় করেছে এবং কোনগুলো পারেনি সেগুলো তোমাদের জানতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো 28 নম্বর, মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল? খুব ইম্পর্টেন্ট, বারবার এক্সামে আসে। এটা রাইট আনসার হবে ফার্সি। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। এটা মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা।
পরবর্তী প্রশ্ন দেখো, কোন মোগল সম্রাটের শাসনকালে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন? এই প্রশ্নটা সকলের করা উচিত, ইম্পর্টেন্ট এবং ইজি। নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন মোহাম্মদ শাহের আমলে। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। নাদির শাহ ছিলেন পারস্যের আফসারিদ রাজবংশের প্রতিষ্ঠাতা। এখানটা জেনে রাখবে, ইম্পর্টেন্ট কিন্তু। নাদির শাহ 1739 সালে মার্চ মাসে দিল্লি আক্রমণ করেছিলেন। ওকে, নাদির শাহ ভারত থেকে শাহজাহানের বিখ্যাত যে কোহিনূর হীরা যেটা ছিল সেটা চুরি করেছিল, এবং রত্নখচিত ময়ূর সিংহাসন যেটা ছিল, এই দুটো কিন্তু নিয়ে চলে গিয়েছিলেন এই নাদির শাহ। এখান থেকে বারবার প্রশ্ন আসে যে শাহজাহানের যে কোহিনূর হীরাটা ছিল সেটা কে নিয়ে গিয়েছিল? এই নাদির শাহ ভারত আক্রমণ করার সময় কিন্তু নিয়ে চলে গিয়েছিলেন। ওকে, আর ময়ূর সিংহাসন দুটোই। আর আরেকটা প্রশ্ন আসতে পারে যে এই কোহিনূর যে হীরাটা সেটা আজকে মানে বর্তমানে কোথায় সেটা মজুত রাখা রয়েছে? এই হীরাটি টাওয়ার অফ লন্ডনের জুয়েল হাউসে সার্বজনীন প্রদর্শনের জন্য রাখা হয়েছে এই হীরাটা। তাহলে বোঝা গেল, তাহলে হীরাটি কোথায় হয়েছে? টাওয়ার অফ লন্ডনের জুয়েলস হাউসে রয়েছে। এটাও কিন্তু জেনে রাখবে। পরবর্তী প্রশ্নে চলে যাব 30 নম্বর। কার রাজত্বকালে জাবদি ভূমি রাজস্ব ব্যবস্থার প্রচলন হয়? এটা রাইট অ্যান্সার হবে আকবরের আমলে এই জাবদি ভূমি রাজস্ব ব্যবস্থার প্রচলন হয়েছিল। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। আর একটা ইনফরমেশন দেখো, 10 সালা ব্যবস্থা আর হচ্ছে জাবদি ব্যবস্থা ভূমি রাজস্ব ব্যবস্থার মধ্যে পড়ছে। এটা প্রবর্তন করেছিল এই দুটোই হচ্ছে তোমার রাজা টোডরমল, যখন তিনি আকবরের অর্থমন্ত্রী ছিলেন সেই সময় তিনি হচ্ছেন এই 10 সালা ব্যবস্থা আর হচ্ছে জাবদি ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। এই ব্যবস্থা 10 বছরের গড় উৎপাদন পাওয়া যেত, তাই জন্য নাম হয়েছিল 10 সালা ব্যবস্থা। ওকে, তাহলে আজকে এই 30টা প্রশ্ন ছিল সুপার 30তে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিও বন্ধুদের মাঝে, যাতে অন্যদের অনেকটা হেল্প হয়। তোমরা ক্লাসগুলো করতে থাকো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।